আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা এমন একটা এআই মডেল নিয়ে কথা বলছি যা অন্যান্য প্রচলিত এআইয়ের চেয়ে 10 গুণ কম শক্তি ব্যবহার করে। কিন্তু মজার ব্যাপার হলো মানুষের দেওয়া সবচেয়ে কঠিন এবং জটিল পরীক্ষায় এটি 58% মার্কস তুলে নিয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এর জন্য কোনো বিশাল সার্ভার ফার্ম বা ম্যাসিভ পাওয়ার গ্রিড লাগেনি। একদম। মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবের নতুন মিউস্পার্ক আসলে প্রমাণ করছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে এখন আর আকারে বড় মানেই সবচেয়ে ভালো নয়। ঠিক, আসলে গত এপ্রিল 2026-এ রিলিজ হওয়া এই মডেলটি এআই জগতের একটা প্রচলিত ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এতদিন তো আমরা দেখেছি যে মডেল বড় করতে হবে, তাই না? হ্যাঁ, স্মার্ট করতে হলে আরও বেশি ডেটা, আরও বেশি কম্পিউট পাওয়ার আর বিশাল বিশাল সার্ভার দিতে হবে। কিন্তু মিউস্পার্ক দেখালো যে পেশি শক্তি নয়, বরং ব্রেনের গঠন পরিবর্তন করে কিভাবে অভাবনীয় ফলাফল পাওয়া যায়। আচ্ছা, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আজকের এই আলোচনায় আমরা শুধু এর নতুন ফিচার নিয়ে কথা বলবো না, বরং আমাদের হাতে থাকা বিভিন্ন গবেষণাপত্র, বেঞ্চমার্ক রিপোর্ট আর কোডিং গাইডলাইন ঘেঁটে এর ভেতরে ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা ডিকোড করব। এটা খুবই দরকারি একটা আলোচনা হতে যাচ্ছে। তো বলা হচ্ছে মডেলটি ছোট, দ্রুত এবং এটি একটি নেটিভলি মাল্টিমডাল সিস্টেম। মিউস্পার্কের গঠনগত ভিন্নতাটা কোথায়? অন্যান্য এআই এর সাথে এর মূল পার্থক্য তো এর বুনিয়াদে, তাই না? হ্যাঁ, এর পুরো বুনিয়াদটাই আসলে নতুন করে সাজানো হয়েছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এর ওই নেটিভলি মাল্টিমডাল আর্কিটেকচার। সহজ কথায় মাল্টিমডাল মানে হল টেক্সট, ছবি এবং অডিও, এই সব কিছু একসাথে নিয়ে কাজ করার ক্ষমতা। আগের মডেলগুলোতে তো একটা মূল এআই থাকতো যেটা শুধু টেক্সট বুঝতো, তাই না? ঠিক তাই। এখন তাকে যদি একটা ছবি দেওয়া হতো, তখন সেই ছবিটাকে প্রথমে একটা আলাদা ভিশন এনকোডার বা অনুবাদকের কাছে পাঠানো হতো। সেই এনকোডার ছবিটাকে টেক্সটে রূপান্তর করে মূল এআইকে বোঝাতো। ও আচ্ছা, মাঝখানে একজন অনুবাদক বা মিডলম্যান কাজ করত। এটা তো অনেকটা বিদেশি ভাষায় কথা বলার সময় দোভাষী ব্যবহার করার মতো ব্যাপার। একদম নিখুঁত উদাহরণ। দোভাষী যদি কোনো কারণে ভুল বোঝে, তবে তো মূল মেসেজটাও পুরো ভুল হয়ে যায়। হ্যাঁ, আর শুধু ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না, দোভাষীর কারণে প্রসেসটাও তো অনেক ধীরগতির হয়ে যায়, তাই না? কিন্তু মিউস্পার্কের আর্কিটেকচার এমনভাবে তৈরি যে এর ভেতরে কোনো আলাদা এনকোডারের প্রয়োজনই নেই। কোনো মিডলম্যান নেই? না, কোনো মিডলম্যান নেই। এটি সরাসরি ছবি বা অডিও ইনপুট হিসেবে নিতে পারে। সবকিছু একটা মাত্র নিউরাল নেটওয়ার্কেই সম্পন্ন হয়। এর ফলে একটা নতুন ক্ষমতার জন্ম হয়েছে, যাকে ওরা বলছে ভিজুয়াল চেইন অফ থট। ভিজুয়াল চেইন অফ থট মানে সে নিজে নিজেই ছবি দেখে চিন্তা করতে পারে? অনেকটা সেরকমই। আলাদা এনকোডার না থাকায় এটি যখন কোনো ছবি বিশ্লেষণ করে, তখন পিক্সেল লেভেলে প্রসেসিংয়ের প্রতিটা ধাপ সে নিজে নিজেই তৈরি করে নেয়। দারুণ তো। তাহলে কি বলা যায় এটি অনেকটা ওই সুইস আর্মি নাইফের মতো, যেখানে এক ছাঁচেই সবকিছু ঢালাই করা, আলাদা আলাদা যন্ত্রাংশ জোড়া দিয়ে বানানো কোনো ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্য নয়। সুইস আর্মি নাইফের আইডিয়াটা বেশ কাছাকাছি যায়, কিন্তু আর একটু গভীরে গেলে বলা যায় এটি আসলে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। আচ্ছা, সেটা কিভাবে? ধরুন, আমাদের চোখ যখন কোনো কিছু দেখে, মস্তিষ্ককে তা বোঝার জন্য তো আলাদা কোনো অনুবাদকের দরকার হয় না। অপটিক স্নায়ু সরাসরি ভিজুয়াল কর্টেক্সের তথ্য পাঠায়, আর আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারি। সেন্স মেক করে। মিউস্পার্ক ঠিক এই মেকানিজমে কাজ করে, আর এই সরাসরি যোগাযোগের কারণেই এটি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা মেটা এআই এর মতো দৈনন্দিন অ্যাপগুলোতে এত দ্রুত রেসপন্স করতে পারছে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। সোর্সগুলোতে বারবার বলা হচ্ছে যে এটি আগের মেটা মডেল, ওই ল্যামা 4 ম্যাভরিকের তুলনায় 10 গুণ কম কম্পিউট পাওয়ার ব্যবহার করে তৈরি হয়েছে। হ্যাঁ, 10 গুণ কম। তো পদার্থবিদ্যার সাধারণ নিয়ম তো বলে আপনি যে পরিমাণ শক্তি ইনপুট দেবেন সেরকমই আউটপুট পাবেন। মডেলটা যদি এত ছোট হয় আর এত কম শক্তিতে চলে, তবে কি এর সক্ষমতার জায়গায় বড়সড় কোনো আপোস করা হয়েছে? কম শক্তি মানেই তো সাধারণত কম চিন্তা শক্তি। আপনার এই সন্দেহটা হওয়া খুবই স্বাভাবিক। কম কম্পিউট পাওয়ার মানে মডেলটির ভেতরে প্যারামিটার বা কানেকশনের সংখ্যা কম, আর এই ঘাটতিটা পূরণ করার জন্যে মেটা তাদের ইনফারেন্স মেকানিজম চিন্তা করার পদ্ধতিতে একটা বড় পরিবর্তন এনেছে। কী রকম পরিবর্তন?
যখন এই মডেলটি কোনো সাধারণ প্রশ্নের মুখোমুখি হয় তখন এটি ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক মোডে উত্তর দেয়। যদি প্রশ্নটা আরেকটু কঠিন হয় তবে এটি থিঙ্কিং মোডে চলে যায়, যেখানে এটি ধাপে ধাপে সমাধান বের করে। আচ্ছা, ইনস্ট্যান্ট আর থিঙ্কিং। হ্যাঁ, কিন্তু যখন এটি কোনো অত্যন্ত জটিল বা বহুমাত্রিক সমস্যার মুখোমুখি হয় তখন এর আসল মেকানিজমটা চালু হয়। ওরা এর নাম দিয়েছে কন্টেম্পলেটিং বা গভীর ধ্যান মোড। হ্যাঁ হ্যাঁ, এই কন্টেম্পলেটিং মোডটা নিয়েই তো গবেষণাপত্রগুলোতে সবচেয়ে বেশি আলোচনা দেখলাম। বলা হচ্ছে এই মোডে মডেলটি নিজে থেকেই একাধিক সাব এজেন্ট তৈরি করে যারা সমান্তরালভাবে কাজ করে। একদম ঠিক ধরেছেন। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। ধরুন মডেলটিকে একটা পুরো ইউরোপ ট্রিপের প্ল্যান করতে দেওয়া হলো। মিউস্পার্ক তখন ঠিক কি করবে? সে কি একটার পর একটা কাজ লিনিয়ারভাবে করবে? না, সে একটার পর একটা কাজ করবে না। কন্টেম্পলেটিং মোডে সে পুরো কাজটিকে কয়েক ভাগে ভাগ করে ফেলবে। সে একটা সাব এজেন্টকে দায়িত্ব দেবে ফ্লাইটের টিকিট আর রুট বের করতে। ওকে। ঠিক একই সময়ে প্যারালালি আরেকটা সাব এজেন্ট বিভিন্ন হোটেলের দাম আর রিভিউ তুলনা করতে শুরু করবে। আর তৃতীয় আরেকটা সাব এজেন্ট দর্শনীয় স্থান এবং আবহাওয়ার ডেটা খুঁজবে। ও আচ্ছা, মানে একসাথে অনেকগুলো কাজ চলছে। হ্যাঁ, আমরা যদি বৃহত্তরোত্তর প্রাপাতে বিষয়টি দেখি, এই প্যারালেল মাল্টি এজেন্ট সিস্টেমটাই মূলত জেমিনি, ডিপথিঙ্ক বা জিপিটি 5.4 প্রো এর মতো বিশাল মডেলগুলোর সাথে এই ছোট মিউস্পার্ককে পাল্লা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। না দাঁড়ান, একাধিক এজেন্ট একসাথে কাজ করা মানে তো অনেকটা কর্পোরেট কমিটির মতো হয়ে গেল। হ্যাঁ, কর্পোরেট কমিটি। মানে আমরা তো সবাই জানি কোনো কমিটিতে যখন 10 জন মিলে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে তখন মিটিংয়ের পর মিটিং হয় আর কাজের গতি একেবারে জিরো হয়ে যায়। সবাই ডেটা আনে, তারপর সেটা মেলাতেই সময় পার। তাহলে মিউস্পার্ক এই কমিটি মিটিং করে এত দ্রুত কাজ করছে কিভাবে? এর ল্যাটেন্সি এত কম কেন? কারণ এই কমিটিতে একজন খুব কড়া কোঅর্ডিনেটর বা সমন্বয়ক এজেন্ট আছে। সবগুলো সাব এজেন্ট যখন তাদের কাজ শেষ করে তখন এই কোঅর্ডিনেটর রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে একটা বিশেষ কাজ করে। গবেষণাপত্রে যাকে বলা হচ্ছে থট কম্প্রেশন বা চিন্তার সংকোচন। থট কম্প্রেশন, এটা আবার কি? মেকানিজমটা ঠিক কিভাবে কাজ করে? ধরুন কোনো গাণিতিক প্রমাণের ক্ষেত্রে একটা সাধারণ এআই মডেল যখন চিন্তা করে তখন সে মানুষের মতো করে লেখে, প্রথমে আমাকে এই সমীকরণটা দেখতে হবে, তারপর যদি এক্স এর মান বের করি তাহলে ওয়াই পাওয়া যাবে। হ্যাঁ, ওই চেন অফ থট প্রম্পটিংয়ের মতো। ঠিক, এই যে মানুষের মতো করে ভাবার প্রক্রিয়া, এটা তো প্রচুর অপ্রয়োজনীয় শব্দ বা টোকেন খরচ হয়। ট্রেনিংয়ের সময় মিউস্পার্ককে শেখানো হয়েছে যে এই ধরনের অপ্রয়োজনীয় কথা বললে তাকে পেনাল্টি দেয়া হবে। ও তাই কোঅর্ডিনেটর এজেন্টটা এসে সব এক্সট্রা কথা বাদ দিয়ে দেয়। একদম, সে সাব এজেন্টদের সব বকবকানি বা এক্সট্রা লজিক্যাল স্টেপগুলো ছেটে ফেলে, শুধু বিশুদ্ধ গাণিতিক সারাংশটুকু গ্রহণ করে এবং খুব দ্রুত একটা নিখুঁত উত্তর তৈরি করে। এটি মডেলের লজিক প্রসেস করার ধরনকেই বদলে দেয়। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। এই কোঅর্ডিনেটর যদি সব সাব এজেন্টের কথা এভাবে নির্দয়ভাবে ছেঁটে ফেলে, তাহলে কি এমন হওয়ার ঝুঁকি নেই যে সে কোনো গুরুত্বপূর্ণ আউট অফ দ্য বক্স বা ক্রিয়েটিভ চিন্তাও বাদ দিয়ে দিচ্ছে? নিখুঁত হতে গিয়ে কি মডেলটা তার সৃজনশীলতা হারাচ্ছে না? এটি খুবই চমৎকার একটা পর্যবেক্ষণ। হ্যাঁ, থট কম্প্রেশন আসলে কবিতা বা সৃজনশীল লেখালেখির জন্য খুব একটা ভালো না, কিন্তু মিউস্পার্ককে মূলত ডিজাইন করা হয়েছে হার্ড লজিক বা কঠিন যুক্তি সমাধানের জন্য। বুঝতে পারছি। আর সেই কারণেই হিউম্যানিটিজ লাস্ট এক্সামের মতো কঠিন বেঞ্চমার্কে এটি 58% স্কোর করেছে। এই পরীক্ষাটা এমনভাবে ডিজাইন করা যে পৃথিবীর সেরা পিএইচডি হোল্ডাররাও এখানে হিমশিম খান। হ্যাঁ, আর ফ্রন্টিয়ার সায়েন্স রিসার্চেও তো এটি 38% স্কোর করেছে। ঠিক, এই পরীক্ষাগুলো তো সৃজনশীলতা মাপে না, এগুলো দেখে এআই কতটা নিখুঁতভাবে বৈজ্ঞানিক ডেটা বিশ্লেষণ করতে পারে। আর এখানেই থট কম্প্রেশনের ম্যাজিকটা দেখা যায়। তো এই যে এত জটিলভাবে চিন্তা করার ক্ষমতা, এর বাস্তব প্রয়োগটা সবচেয়ে ভালো কোথায় দেখা যাচ্ছে? সোর্সগুলো তো একটা নির্দিষ্ট খাতের দিকে বারবার জোর দিচ্ছে, আর সেটা হলো স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে বা চিকিৎসা বিজ্ঞানে মিউস্পার্কের সাফল্য সত্যি অবিশ্বাস্য। এর পেছনে সবচেয়ে বড় কারণ হল এর ট্রেনিং ডেটার গুণগত মান। ডেটার গুণগত মান বলতে? সাধারণত বড় মডেলগুলোকে ইন্টারনেট থেকে স্ক্র্যাপ করা কোটি কোটি টেক্সট উইকিপিডিয়া দিয়ে ট্রেন করা হয়, কিন্তু মিউস্পার্কের ক্ষেত্রে মেটা অন্য পথে হেঁটেছে।
তারা 1000-এর বেশি বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া কিউরেটেড ডেটা দিয়ে একে ট্রেন করেছে। আচ্ছা, ইন্টারনেট থেকে কোটি কোটি ডেটা নেওয়ার চেয়ে মাত্র 1000 জন চিকিৎসকের ডেটা কিভাবে একটা এআইকে এত পাওয়ারফুল করতে পারে? মানে লজিকটা কি? লজিকটা হলো সিগন্যাল টু নয়েজ রেশিও বা তথ্যের বিশুদ্ধতা। ইন্টারনেটের ডেটায় তো প্রচুর ভুল বা নয়েজ থাকে। মডেলকে তখন খাটতে হয় কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু যখন তাকে সরাসরি পুষ্টিবিজ্ঞান, ওষুধের মিথস্ক্রিয়া বা ফিজিওলজির অত্যন্ত জটিল এবং একদম নির্ভুল ডেটাসেট দেওয়া হয়, তখন নিউরাল ওয়েটগুলো অনেক দ্রুত অপটিমাইজ হয়। একে আর ভুলের মধ্যে হাতড়ে বেড়াতে হয় না। আর এর রেজাল্ট তো আমরা বেঞ্চমার্ক টেস্টেই দেখতে পাচ্ছি। হেলথ বেঞ্চ হার্ড পরীক্ষায় মিউজ পার্কের স্কোর 42.8। যারা শুনছেন তাদের একটু প্রেক্ষাপট দিই। এই পরীক্ষায় শুধু সাধারণ লক্ষণ জানতে চাওয়া হয় না, বরং রোগীর একাধিক জটিলতা একসাথে দিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়। ঠিক, এটা খুবই কঠিন একটা টেস্ট। আর এই একই পরীক্ষায় জিপিটি 5.4 পেয়েছে 40.1 এবং জেমিনি 3.1 প্রো পেয়েছে মাত্র 20.6। মানে স্ট্যাটিক লজিকের ক্ষেত্রে মিউজ পার্ক রীতিমতো রাজত্ব করছে। আর শুধু সঠিক উত্তর দেওয়াই নয়, এটি কত কম রিসোর্স ব্যবহার করে উত্তর দিচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। সোর্স ডেটা বলছে পুরো বেঞ্চমার্ক টেস্ট রান করতে মিউজ পার্ক মাত্র 58 মিলিয়ন আউটপুট টোকেন ব্যবহার করেছে, যেখানে অন্যান্য মডেলগুলো অনেক বেশি টোকেন নিয়েছে। হ্যাঁ, ক্লড বা জিপিটির মতো মডেলগুলো একই কাজ করতে 120 থেকে 157 মিলিয়ন টোকেন খরচ করেছে। এখানেই বিষয়টি সবচেয়ে দারুণ হয়ে ওঠে। এই যে এত কম টোকেন ব্যবহার করা হচ্ছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য টোকেন বাঁচানোর হিসাবটা কেন ইম্পর্ট্যান্ট? এটা কি শুধুই সার্ভার বিল কমানোর কৌশল? সার্ভার বিল তো কমবেই, কিন্তু ব্যবহারকারীদের জন্য এর মানে হল ল্যাটেন্সি বা অপেক্ষার সময় কমে যাওয়া, রিয়েল টাইম পারফরম্যান্স অনেক বেড়ে যায়। এর বড় প্রমাণ হল এমবডিড রিজনিং বা ERQA বেঞ্চমার্কের এর 64.7 স্কোর। আচ্ছা, এমবডিড রিজনিং বিষয়টা ঠিক কি? এমবডিড রিজনিং হল, ধরুন একটা এআইকে কোনো রোবট বা হার্ডওয়্যারের সাথে যুক্ত করে দেওয়া। যেমন ধরুন একটা স্মার্ট গ্লাসের ক্যামেরার মাধ্যমে এআই বাইরের পৃথিবী দেখছে। ওকে। এখন সামনে একটা বাধা চলে এলে এআইকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। এখানে এআই যদি মিলিয়ন টোকেন জেনারেট করে লম্বা সময় নিয়ে চিন্তা করে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, একদম। মিউজ পার্ক খুব কম টোকেন ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলেই এটি এই ধরনের মাল্টিমোডাল কাজে সেরাদের কাতারে আছে। তো আমরা দেখলাম স্বাস্থ্য খাতের মতো স্ট্যাটিক লজিকের ক্ষেত্রে মিউজ পার্ক দুর্দান্ত। কিন্তু সমস্যা তো শুরু হয় তখন যখন লজিকটা পরিবর্তনশীল থাকে। যেমন ধরুন সফটওয়্যার কোডিং। আমাদের সোর্সগুলো পরিষ্কার বলছে কোডিংয়ের মতো ডাইনামিক কাজের ক্ষেত্রে মিউজ পার্ক রীতিমতো হোঁচট খাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটিতেই এখন এআই মডেলগুলো সবচেয়ে বড় লড়াই চলছে। আর এখানে মিউজ পার্ক বেশ পিছিয়ে পড়েছে। টার্মিনাল বেঞ্চ 2.0 নামের একটা কোডিং টেস্টে এর স্কোর মাত্র 59.0। আর জিপিটি কত পেয়েছে সেখানে? জিপিটি 5.4 পেয়েছে 75.1। কিন্তু ব্যবধানটা আরও বিশাল হয়ে যায় যখন আমরা এজেন্টেক কোডিং ওয়ার্কফ্লোর দিকে তাকাই। মানে এআই নিজে কোড লিখবে, টেস্ট করবে, ভুল বের করে আবার শুধরে নেবে, তাই তো? একদম তাই। সোর্সগুলো বলছে এই ক্যাটেগরিতে ক্লড ওপস 4.6 নিরঙ্কুশ বিজয়ী। সোয়ে বেঞ্চ ভেরিফাইড টেস্টে এটি 80.8% স্কোর করেছে। এই টেস্টটা আসলে কতটা কঠিন? কল্পনা করুন একটা এআইকে লাখ লাখ লাইন কোডের একটা প্রজেক্টে ছেড়ে দিয়ে বলা হলো, এখানে একটা বাগ আছে, খুঁজে ঠিক করো, কিন্তু অন্য কোনো ফিচার যেন নষ্ট না হয়। ক্লড ওপাস এত সফল কারণ এর 1 মিলিয়ন টোকেনের একটা কনটেক্সট উইন্ডো আছে। মানে এটি পুরো প্রজেক্টের সব কোড একসাথে নিজের মেমোরিতে ধরে রাখতে পারে। ঠিক, সে পুরো কোড বেসটা একবারে দেখতে পায়। বিষয়টা অনেকটা দাবা খেলার মতো হয়ে গেল। কোডিং করার সময় আপনাকে 10 চাল পরের কথা মাথায় রাখতে হয়। মিউজ পার্ক হয়তো বর্তমান চালটা খুব ভালো বুঝতে পারে, কিন্তু এই বড় কনটেক্সট উইন্ডো না থাকায় এটি 10 চাল পরের পুরো গেম বোর্ডটা মনে রাখতে পারে না। নিখুঁত একটা তুলনা দিয়েছেন। মিউজ পার্কের আসল সমস্যা হল ইটারেটিভ কোড এক্সিকিউশন বা বারবার কোড চালিয়ে ভুল শোধরানোর ক্ষমতায়। এর সাবএজেন্টগুলো এক পর্যায়ে গিয়ে খেই হারিয়ে ফেলে।
তাহলে কি বলা যায় মিউজ পার্ক অনেকটা সেই প্রতিভাবান ডাক্তারের মতো যিনি মানুষের শরীরে জটিল অপারেশন নিখুঁতভাবে করতে পারেন, কিন্তু গাড়ির ইঞ্জিন সারাতে গেলে একেবারেই আনাড়ি? হ্যাঁ, খুব সুন্দর উপমা। আর শুধু তাই নয়, আরেকটি বড় সীমাবদ্ধতা হল এটি একটি ক্লোজড সোর্স মডেল। মানে এটাকে কাস্টমাইজ করা যাবে না? না, ওপেন সোর্স মডেলের মতো একে নিজেদের সার্ভারে নিয়ে ফাইন টিউন করা যাবে না। মেটা যেভাবে দিয়েছে ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে। এই জন্যই বেস্ট প্র্যাকটিস গাইডলাইনে পরিষ্কার বলা হয়েছে বড় কোডিং প্রজেক্টের জন্য মিউজ পার্ককে মাল্টি মডেল প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোড জেনারেট করার পর অবশ্যই আলাদা ভেরিফায়ার যুক্ত করতে হবে। ভেরিফায়ার মানে ওই লিন্টার্স বা CI/CD পাইপলাইনের কথা বলছেন তো? হ্যাঁ, যেগুলো কোডের ভুল স্বয়ংক্রিয়ভাবে ধরে ফেলে। তার মানে বড় কোনো কোডিং প্রজেক্টের কোর ডেভেলপমেন্টের জন্য এই মুহূর্তে মিউজ পার্কের ওপর চোখ বন্ধ করে ভরসা করাটা বোকামি হবে। নিশ্চিতভাবেই প্রযুক্তি জগতে এখন আর এক সাইজ সবার জন্য নীতি কাজ করছে না। কাজের ধরন অনুযায়ী সঠিক টুল বেছে নিতে হবে। বিশাল কোডবেস সামলাতে হলে ক্লড ওপাস বা GPT 5.4 হলো বেস্ট, কিন্তু যদি স্বাস্থ্য খাতের নিখুঁত ডায়াগনোসিস বা দ্রুত ছবি প্রসেস করার দরকার হয়, তবে মিউজ পার্কের ধারে কাছেও কেউ নেই। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল নির্যাস হল মিউজ পার্ক AI এর আর্কিটেকচারে একটা যুগান্তকারী পরিবর্তন। আলাদা মিডলম্যান ছাড়া কাজ করা, কম শক্তিতে জটিল সমাধান দেওয়া, এগুলো প্রমাণ করে AI এখন অনেক বেশি এফিশিয়েন্ট। একদম। কিন্তু কোডিংয়ে পিছিয়ে পড়াটা মনে করিয়ে দেয় যে আমরা এখন সব জান্তা মডেল থেকে সরে এসে স্পেসিফিক এক্সপার্ট মডেলের দিকে ঝুঁকছি। আর এখানেই AI এর ভবিষ্যৎ। সামনে এমন একটা ইকোসিস্টেম আসবে যেখানে একটা মডেল সব করবে না, বরং আলাদা আলাদা এক্সপার্ট মডেলগুলো একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। দারুণ বলেছেন। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। আমরা একটু আগে মিউজ পার্কের ওই কন্টেম্পলেটিং মোড নিয়ে কথা বলছিলাম না? হ্যাঁ, ওই থট কম্প্রেশন নিয়ে। হ্যাঁ, যেখানে AI সাব এজেন্টগুলো নিজেদের মধ্যে কথা বলে চিন্তাকে সংকুচিত করে। একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতে কাজের গতি আরও বাড়ানোর জন্য এরা যদি নিজেদের মধ্যে এমন কোনো সাংকেতিক ভাষা বা শর্টকাট তৈরি করে ফেলে যা মানুষের বোঝার পুরোপুরি বাইরে চলে যায়। এটা তো বেশ ভয়ঙ্কর একটা সম্ভাবনা। ঠিক তাই। তারা হয়তো সেকেন্ডের ভগ্নাংশে নিজেদের মধ্যে লাখ লাখ ডেটা শেয়ার করবে, কিন্তু তারা ঠিক কী লজিকে সিদ্ধান্তে পৌঁছালো সেটা আমরা আর কখনোই ডিকোড